This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করবেন আপনি আর তার ফল ভুগবেন না, হয় নাকি? পাপ বাপকেও ছাড়ে না। চট্টগ্রাম আদালতে গিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে শুনানির জন্য চেষ্টা চালাচ্ছিলেন ওই আইনজীবী রবীন্দ্র ঘোষ, তাকে আজকেও হেনস্থার মুখে পড়তে হয়েছে। অথচ দেখুন, তার জন্য একটা অদ্ভুত কি বলবো সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল ইউনূস সরকার। তাকে শারীরিকভাবে হেনস্থা করা যাবে না, পুলিশ দিয়ে ঘিরে রাখা যাবে। পুলিশ দিয়ে ঘিরে তো রাখলেন, কিন্তু তিনি যে কাজের জন্য গিয়েছিলেন সেটাই তো করতে পারলেন না। চট্টগ্রামের আইনজীবীদের এমনিতে দাঁড়াতে দিচ্ছিল না জামাতি লবি, ফলে ঢাকা থেকে গেছিলেন রবীন্দ্র ঘোষ, যাতে গিয়ে সওয়াল করে কোথাও গিয়ে তিনি জামিনটাকে মঞ্জুর করাতে পারেন। তার সঙ্গে কাল ধাক্কাধাক্কি করেছিল জামাতিরা, কিন্তু তিনি ছাড়েননি। অদ্ভুত লোক মশাই। ওই রকম একটা পরিস্থিতি, ওই রকম যে কেউ যখন তখন আক্রমণের শিকার হচ্ছেন, তিনি নিজে শারীরিকভাবে এবং মৌখিকভাবে তো বটেই ওইভাবে হেনস্থার শিকার হয়েছেন। পুলিশ তাকে সেইভাবে প্রোটেকশন দেয়নি, তবুও তিনি জেদ করে জেলে গিয়ে ওকালতনামায় চিন্ময় কৃষ্ণকে সই করিয়েছেন। তারপর ফের আজকে ওই বেলের আবেদন নিয়ে, জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন। তাকে আজকে আর ওইভাবে পুলিশ ঘিরে রেখেছিল অদ্ভুতভাবে, কারণ ভারতীয় সংবাদ মাধ্যম নজরে রাখছে, এটা বুঝতে পেরেই ইউনূস হয়তো পুলিশ দিয়ে ঘিরে দিয়েছিলেন আইনজীবীকে। কিন্তু বাকিটা কোর্টের মধ্যে জামাতি আইনজীবীরা আপত্তি তোলেন তাকে সওয়াল করতে দিতে। অদ্ভুত ব্যাপার। কি তাদের দাবি? রবীন্দ্র ঘোষ তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী, চট্টগ্রাম আদালত সেটা তো নিম্ন আদালত, সেখানে নাকি তিনি সওয়াল করতে পারবেন না। কি অদ্ভুত অজুহাত! ভদ্রলোক নিজে অবাক হয়ে গেছেন, যে দেশে তিনি জন্মেছেন, যে দেশে তিনি এতদিন ধরে আইন ব্যবসা চালাচ্ছেন, যেখানে তিনি অন্যতম অভিজ্ঞ আইনজীবী, বিখ্যাত আইনজীবী হিসেবে পরিচিত, তাকে যে সেই দেশে আদালতের ভেতর এইরকম অদ্ভুত যুক্তি শুনতে হবে, সেটা সত্যিই তিনি এক্সপেক্ট করতে পারেন। তিনি বলেও ফেলেছেন সে কথা। এবং সবথেকে বড় কথা কি জানেন? তার এই অজুহাত, যে অজুহাতটাকে তিনি কিছুতেই মানতে পারছিলেন না, সেই অজুহাতের সামনে বিচারককেও মাথা নিচু করতে হয়েছে। তাকে আজকে সত্যি ওখানে সওয়াল করতে দেওয়া হয়নি। আলটিমেটলি চিন্ময় কৃষ্ণ দাসের সাথেও কিন্তু আজকে দেখা করতে দেওয়া হয়নি। কিন্তু জামিনের মামলা তো এটা না, জামিনের মামলাটা এগিয়ে নিয়ে আসার, আবেদনটা এগিয়ে নিয়ে আসার মামলা ছিল, সেই মামলারও শুনানি হতে দেওয়া হলো না। চট্টগ্রামের ওই জামাতি উকিলরা বলছিল যে উনি তো দাঁড়াতে পারবেন না, তাকে দাঁড়াতে দেওয়া হবে না। তাকে কিভাবে করতে হবে না, স্থানীয় কোনো আইনজীবীকে তাকে সহযোগী হিসেবে নিতে হবে, তিনি থাকবেন, তার পেছনে তিনি থাকতে পারেন। এবার এটার ভেতরেও একটা চাল রয়েছে। এর আগেই তো এমন ওখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এমন আতঙ্ক ছড়ানো হয়েছে, কে নামবেন, কে ওখানে চিন্ময় কৃষ্ণর হয়ে আইনজীবী হয়ে দাঁড়াতে রাজি হবেন? দাঁড়াতে রাজি হলেই তো তিনি আক্রান্ত হবেন। এর আগে তো হয়েছেন আক্রান্ত। এমনকি বারে গিয়ে, বার অ্যাসোসিয়েশনে গিয়ে সেখানে সভাপতি, সেক্রেটারিকে অনুরোধ করেছিলেন রবীন্দ্র ঘোষ, তারাও হাত ফুল দিয়েছেন, এসব হবে না, আমরা কি করে জানবো, যাকে খুশি আপনি ধরে রাজি করান। কোথা থেকে রাজি করাবেন ভদ্রলোক? সবাই যদি হুমকির ভয়ে এরকমভাবে পিছিয়ে যায়। আর তারপর এই সমস্ত দেখে মাঝখান থেকে বিচারপতি কি বলেছেন, ওই কোথায় জামিনের আবেদনের শুনানিটা এগিয়ে নিয়ে আসার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্র ঘোষ, উল্টে আপাতত সেই শুনানিটাই পিছিয়ে দিয়েছে। এখন জজ সাহেব আরেকটা পয়েন্ট ধরে বসলেন, উনি বলেন যে আরেকটা জুনিয়র লয়ার এইবারের, তার মানে চট্টগ্রাম বেড়ার একটা লয়ার লাগবে। তো আমি তো অবাক হয়ে গেলাম, দেয়ার ইজ নো প্রভিশন অফ ল, আরেকটা লয়ার লাগার কথা না। আমি তো লয়ার সই করেছি, আমি ওকালতনামা নিয়েছি, আরেকটা লয়ার তো লাগার কথা না জজ সাহেব। এবং অন্যান্য লয়ার যারা প্রসিকিউশনের লয়ার, মোর দেন 45 লয়ার চলে আসলো আবার একই ভাগে। ওনারা এসেই বলতেছে যে না, উনি পারেন না, উনি এখানে এসে পারেন না, উনি এখানে লয়ার এঙ্গেজ করতে হবে। তারপরও আমি রিকোয়েস্ট করলাম সিনিয়র লয়ারদেরকে যে আপনারা থাকেন, আমরা আপনার লয়ার্স ফি আমরা দেব। আমি তো আর চট্টগ্রামে বারে প্র্যাকটিস করি না, আমি প্র্যাকটিস করি
সুপ্রিম কোর্ট বারে। তো আমি তো সুপ্রিম কোর্টের বারের মেম্বার, বার অ্যাসোসিয়েশন যদি হয় সেই সারা বাংলাদেশে মানে মুভ করতে পারে, এটা হলো আইন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের এখন যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3 বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন, আনতে পারে নাই। যার কারণে বিজ্ঞ আদালত এই মামলাটা আগামী ধার্য তারিখ, যে তারিখ 2/1 সেদিন শুনানির জন্য রেখেছেন। সরকারের হস্তক্ষেপ বা সূক্ষ্ম আঁতাত বিচার ব্যবস্থার সঙ্গে প্রশাসনের একটা আঁতাত করে যাতে চিন্ময় কৃষ্ণ কোনোভাবেই ন্যায্য বিচার না পায় তার দিকে ব্যাপারটা এগিয়ে যাচ্ছে। আমরা জানি মিস্টার পরিতোষ ঘোষ, ওনাকে আমরা ধন্যবাদ জানাই কি উনি ঢাকা সুপ্রিম কোর্ট থেকে এসে ওনার জন্য হয়ে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও এই টেকনিক্যাল গ্রাউন্ডকে ওনার লোকাল লয়ার নেই, অন রেকর্ড লয়ার নেই, পিছিয়ে দেওয়া হয়েছে। এটা খুব আনফর্চুনেট। তারা যদি উকিলরা মিলে যদি জজ সাহেবের সামনে, পুলিশের সামনে আরেকজন উকিলকে মারে, সেই উকিলের অপরাধ হচ্ছে সে একমাত্র এমন একজনের হয়েছে সওয়াল করছে যাকে তাদের পছন্দ না। বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এই বিষয়ে আমাদের ভারত সরকার কার্যকরী ডায়ালগ ওপেন করা উচিত, যাতে চায়ের কাপ আর জলের গ্লাসের ছবি দেখতে চাই না, আমরা দেখতে চাই সত্যি সেই জায়গাটা থেকে খারাপ খবর আসাটা বন্ধ হয়ে। চিন্ময় কৃষ্ণ দাসের সাথে বাংলাদেশে বিচারের নামে যেটা হচ্ছে সেটা প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না, এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, এমনকি কোনো লয়ারকে তার পক্ষে হয়ে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে। দেখুন, কৌশলটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। যতই চেষ্টা করুন, যতই ওই পুলিশ টুলিশ দিয়ে ঘিরে ঠিরে রাখুন, আসল লক্ষ্যটা কি? চিন্ময় কৃষ্ণ দাসকে যতদিন সম্ভব বিনা বিচারে আটকে রাখা। কারণ প্রথম সওয়ালেই তো চিন্ময় কৃষ্ণের জামিন হয়ে যাওয়ার কথা, কারণ যে অভিযোগের ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেগুলো তো উকিলের যুক্তির সামনে টিকবে না, সেগুলোকে তো তখন উড়িয়ে দেওয়া যাবে না। অবশ্য বিচারপতিরা যেভাবে চাপের সামনে মাথা নিচু করছেন, তাতে কোনো কিছুই অবশ্য এখন এই ইউনুস জমানাতে অসম্ভব নয়। কিন্তু উকিল তো তখনই যুক্তি দেবেন যখন শুনানিটা হবে। এই টালবাহানাটা তো শুধু আদালতে হচ্ছে না, সব জায়গাতে এই টালবাহানাটাই করা হচ্ছে। আর কেন করা হচ্ছে জানেন? এটা আসলে সময় কেনার চেষ্টা। যত বেশি সময় হাতে পাবেন তত বেশি সময় কুর্সিতে থাকতে পারবেন, সেই কুর্সি যেখানে পেছনের দরজা দিয়ে ঢুকে তিনি বসে পড়েছেন, যতদিন দখল রাখা যায় আর কি। এবার মুশকিল হচ্ছে এই পর্যন্ত তার ইচ্ছে তো ঠিক আছে, তার একটা ওই বললাম লোকের ওপর একটা প্রতিপত্তি রয়েছে, নোবেলজয়ী বলে কথা। তিনি এসছেন নিশ্চয়ই নিরপেক্ষ, খুব বিজ্ঞ মানুষ, কিন্তু এন্ড অফ দ্য ডে তাকে এবার তো লড়তে হবে রাজনীতির সঙ্গে। ওই বললাম বিএনপি তারা ছেড়ে দেবে কেন? তাদের ক্ষমতার স্বাদ তারা একবার পেয়েছে, এবার একবার রক্তের স্বাদ যে পায় সে তো রক্তের জন্য ছোকছোক করে। মাঝখানের এই কয়েক বছর এই রক্তের থেকে তাদের দূরে থাকতে হচ্ছে, মানে ক্ষমতার থেকে। ফলে তাদের এখন তো উদগ্র বাসনা তৈরি হয়েছে এই ক্ষমতার স্বাদটা আর একবার চাখার। তাই বিএনপিও নিজেদের রাজনৈতিক জমিটা গোছাতে শুরু করেছে। তাই তো দেখলাম গতকাল ঢাকার থেকে ওই আখাউড়া পর্যন্ত যে লং মার্চ হয়েছে, সেটাও তো ওই লক্ষ্যেই। এবং ভাবুন কি অদ্ভুত বৈপরীত্য, কালকে ওই ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত এমনভাবে লং মার্চ করলো যেন এই দখল করে নিলাম বলে। প্রথমে বললো মানে বাংলা, বিহার, উড়িষ্যা সব দখল করে নেবে, তারপর তার উল্টো দিকে হাঁটা দিল, সেটা তো ঠিক আছে। এবার সবটা কিন্তু ভারত বিরোধী জায়গাটা করে রেখে দিয়েছে। আজ কি ঘোষণা করছে? আজ ঘোষণা করছে বিএনপির তরফ থেকে যে তারা বিজয় দিবস পালন করবে। এবার ভাবুন, এই প্রথম কিন্তু এটা যদি যে মুহূর্তে বলা হলো ইউনুস আর জামাত জোটের সঙ্গে বিএনপির মতপার্থক্যটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। দুটো কারণ। প্রথম কারণ, জামাত ৭১-এর স্বাধীনতাকে মানে না। এবার ইউনুস তিনি জামাতের কথায় চলেন, সুতরাং ৭১-এর স্বাধীনতা তার কাছেও মূল্যহীন। বিএনপির তো অবস্থানটা সম্পূর্ণ উল্টো। তাদের পক্ষে সম্ভবই নয় ওই ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন, চট্টগ্রাম সেরা ছাউনিতে সশস্ত্র বিদ্রোহ করিয়েছিলেন। এবার যদি সেই
মুক্তিযুদ্ধ সেই স্বাধীনতাকে অস্বীকার করতে যায় বিএনপি, তাহলে তো নিজেদের প্রতিষ্ঠাতাকেই অস্বীকার করা হয়ে যাবে। অবশ্য সেটা হতে পারে, জানেন তো, মানে তাতেও অস্বাভাবিক কিছু নেই। যেভাবে যাদের জন্য স্বাধীনতা পেল সেই ভারতকেই যখন অস্বীকার করার চেষ্টা করছে বাংলাদেশ, তখন বিএনপি তার প্রতিষ্ঠাতাকেও চাইলে অস্বীকার করে দিতেই পারে। তবে আপাতত সেটা সম্ভব হচ্ছে না, এখনও খালেদা জিয়া রয়েছেন তো, আর তাই জন্যই এখন স্বাধীনতার ভাগ বিএনপিও দাবি করে বসেছে। তারা স্বাধীনতার মানে তা ভাগ দাবি করছে, আবার ক্ষমতার ভাগও দাবি করছে। আর তাই জন্যই তারা মনে করছে যে ইউনূস সরকারের উচিত অবিলম্বে নির্বাচন করা, যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হিসেবে তারা ওই সিংহাসনে বসতে পারে। আসলে ঠিক একইভাবে তো চাপটাও তো আসছে, চারপাশ থেকেই আসছে। বেচারা এমন চাপ, ইউনূস সাহেব ওই বললাম না, চিড়ে চ্যাপটা না হয়ে যান। দেখুন এই যাবতীয় কিছু আজকের দিনটায় হচ্ছে, জানেন, আজকের দিনটা খুব ইন্টারেস্টিং, অন্যরকম। 12-12-24, এবার 12 আর 12 যোগ করলে 24ই হয়। ইতিহাসে আজকের দিনটা তারও কিন্তু একটা অদ্ভুত উল্টোমুখী মাহাত্ম্য রয়েছে। আপনাদের এই যোগের গল্প শোনালাম, কিন্তু দিনটা তো ইতিহাসের খাতায় বিয়োগের। আজ 12ই ডিসেম্বর 2024। খেয়াল করলাম আজকের দিনেই, মানে এই 12ই ডিসেম্বর কলকাতার থেকে দিল্লিতে সরে গেছিল দেশের রাজধানী, তখন 1911 সাল। সে বছরই বঙ্গভঙ্গ রদ হয়েছিল এই আজকের দিনেই। এবার বঙ্গভঙ্গ রদটাকে বাংলাদেশের বেশ কিছু মুসলিম স্কলার তারা নিজেদের ক্ষতি বলে মনে করেন। তাদের মধ্যে অন্যতম ভণ্ড স্কলার, ক্রমাগত স্কলারদের মধ্যে মিথ্যে কথা বলার চল থাকাটা ঠিক উচিত না, কিন্তু যাই হোক, যিনি ক্রমাগত ভুল ভাল বলে বাংলাদেশের মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করে এসছেন, আসিফ নজরুল তাদের মধ্যে অন্যতম। তার মতে কি, বঙ্গভঙ্গ রদে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হয়েছিল। এবার এটা কিন্তু গোটা সম্প্রদায়ের ভাবনা নয়, এটা মুষ্টিমেয় কিছু মৌলবাদীর ভাবনা, আর ভাবনার নেপথ্যে লুকিয়ে রয়েছে চরম ধর্মীয়করণের বীজ। এ নিয়ে আমাদের দেখুন, সত্যি কথা বলতে কি আজকের দিনে দাঁড়িয়েও কিচ্ছু বলার নেই। তারা তাদের দেশ নিয়ে তাদের দেশে বসে যা খুশি ভাবুন, আমরা কি বলতে পারি, আমাদের কিচ্ছু আসে যায় না। তবে আজকের তারিখ মানে 12ই ডিসেম্বর 1911 সালে, এই দিনে দেশের ম্যাপটা কিন্তু অন্যরকম ছিল। তখন অবিভক্ত ভারতের মধ্যেই ছিল বাংলাদেশ, মানে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সব আমাদেরই ছিল। অবিভক্ত বাংলাও বলতে পারেন। 47-এর স্বাধীনতার পর পাকিস্তানের সঙ্গে ছিল পূর্ববঙ্গ, আর শেষ পর্যন্ত 71-এ আমাদের সেনাবাহিনীর সাহায্যেই স্বাধীনতার স্বাদ পেয়েছিল ওপার বাংলা, জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। এবার বুঝতে পারছেন, যারা বলে, যারা প্রচার করার চেষ্টা করে যে ভারত ওই চট্টগ্রামের দিকে তাকাচ্ছে, এই দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, খুলনার দিকে তাকাচ্ছে, তারা বিকৃত মস্তিষ্ক, মিথ্যাবাদী। তারাই তো জন্ম দিল, আমরা তো দিলাম, আমরা নেওয়ার চেষ্টা করি না। ওই দেশেরই কয়েকজন বিকৃত মস্তিষ্ক, স্বার্থপর ধর্মান্ধ মানুষ একই সঙ্গে তারা কলকাতা দখল করবেন বলেছিলেন। বললাম 4-5 দিন তো পেরিয়ে গেল, কলকাতা কেন দখল তো করার পথে আসতেই পারেনি, সেটা ছেড়ে দিন, উল্টে কক্সবাজারের কাছাকাছি মায়ানমারের আরাকান বাহিনী পৌঁছে গেছে। এবার কি হবে, পরে তাকাবি কলকাতার দিকে, আগে নিজেদের কক্সবাজার সামলা। কক্সবাজার দখল করার পরিস্থিতি দেখুন এই মুহূর্তে হবে কি হবে না সে তো পরবর্তী সময় বোঝা যাবে, কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ আর আইন শৃঙ্খলা নিয়ে মাথা ব্যথাটা যে বাড়বে এটা বোঝার জন্য সময়ের দরকার নেই, আর তাতেও আমাদের নাক গলানোর প্রয়োজন নেই। আমরা জাস্ট একটু মনে করিয়ে দিলাম আর কি, এই পরে ভাববি বাংলা, আগে চট্টগ্রাম সামলা। দেখুন দেশভাগের সময় 71-এর স্বাধীনতার পর আরও বহুবার ওপার বাংলা থেকে লাখো বাঙালি এপারে চলে এসেছিল। ভিটে মাটি ছেড়ে আসার কয়েকটা কারণের মধ্যে সবথেকে বড় কারণ কি ছিল? ধর্মীয় অবস্থান। বিস্তৃত ইতিহাসের মধ্যে যাচ্ছি না, একটা জাস্ট ছোট্ট পরিসংখ্যান দিই আপনাদের। 47-এর স্বাধীনতার সময় তৎকালীন পূর্ববঙ্গে হিন্দুদের আধিক্য ছিল প্রায় 30%। 71-এ স্বাধীন বাংলাদেশেও হিন্দুদের সংখ্যা কত ছিল জানেন? প্রায় 27%-এর কাছাকাছি। সেই সংখ্যাটা আজ কত?
কমতে কমতে 7%। এত বড় সংখ্যা গেল কোথায়? দেখুন, পাকিস্তানে যেভাবে উগ্র মৌলবাদীরা ধর্মান্তরণ করছে, কনভার্ট করাচ্ছে, জোর করে হিন্দুদের মুসলমান করানোর অভিযোগ উঠেছে, বাংলাদেশে কিন্তু এতদিন সেই অভিযোগটা সেভাবে ওঠেনি। এর একটা কারণও একটা রয়েছে, সেটা বুঝতে পারবেন যখন দেখবেন এই ভিডিওটা। তোমার ধর্ম থেকে আমার টাকা দিচ্ছে, তোমার বিবেক থেকে আমার উপর কি জানে কোনদিন একটা অদ্ভুত একটা সিস্টেম, জানেন তো। সরাসরি আপনার চাপ দেওয়ার দরকার নেই, কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াবে, বেঁচে থাকার জন্য আপনার সামনে একটাই রাস্তা খোলা থাকবে, ধর্ম বদলে ফেলা। চেনা ছবি, বাংলাদেশের ভারত বিদ্বেষ বেশ কয়েক বছর ধরেই তো চেনা ছবি। ছাত্র আন্দোলনের সময় সেটা আরও প্রকাশে চলে এসছে। তবে সেখানে এই সংখ্যালঘু নিধন ইদানিংকালের ওই বললাম খুব পরিচিত ছবি। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমল এটা প্রবলভাবে সামনে এসে পড়েছে। কিন্তু ধর্মান্তরণ বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে, বাংলাদেশে এখন এটাও চলছে। শুধু এই ভিডিওটাই না, আমাদের কাছে বেশ কিছু নথিও এসছে যেখানে দেখা যাচ্ছে সে দেশের বিচারকের কাছে হলফনামা দিয়ে হিন্দুরা নাম বদলে ফেলছেন, ধর্ম বদলে ফেলছেন। এবার বদলাচ্ছেন কেন, কেন বাধ্য হচ্ছেন, কতটা স্বেচ্ছায়, কতটা চাপে, এটা তো ওই হিন্দু মহিলা যাকে ভিডিওতে দেখলেন তার প্রতিবাদের থেকেই পরিষ্কার। কেন কনভার্ট হচ্ছেন হিন্দুরা, এই প্রশ্নের থেকেও আরও বড় প্রশ্ন বোধহয় কত হিন্দু কনভার্ট হলেন। দেখুন, ধর্মান্তরণ যে হচ্ছে সংখ্যায় কম হলেও এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। গত 5ই ডিসেম্বর এক জামাত নেতার প্রকাশ্য সভায় করা বক্তব্যটা মনে করুন, কোনটা জোর জবরদস্তি আর কোনটা রক্তচক্ষু পরিষ্কার বুঝতে পারবেন। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়, ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। শফিকুর রহমান নামের এই ভদ্রলোক কিন্তু নিঃসন্দেহে খুব ভালো বক্তা। কি সুন্দরভাবে দেখুন, ঠান্ডা মাথায়, কতটা ঠান্ডা মাথায় কতটা হুমকি দেওয়া যায়, এটা কিন্তু তার একটা উদাহরণ হতে পারে। দেখুন, বাংলাদেশ কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ওখানে যেটা হচ্ছে সেটা তো এর ভেতরে থেকেও অন্যরকম একটা চেষ্টা, জোর করে ধর্মান্তরণ। তার জন্য পরিস্থিতিটা ওইভাবেই ক্রিয়েট করে ফেলা হচ্ছে। এবার জোর করে ধর্মান্তরের অভিযোগ যদি প্রকাশ্যে চলে আসে, সেটা কিন্তু গোটা দেশকেই বিপদে ফেলে দেবে। কারণ দেশটা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে পরিচিত। আর শুধু ভারত নয়, ব্রিটেন, আমেরিকা সহ সারা পৃথিবীর নজর রয়েছে ওপারে। কাউকে জোর করা হবে না, কিন্তু সংখ্যালঘুরা সানন্দে ধর্মবদল করে ফেলবে। ওই জামাত নেতার এই কনফিডেন্সটা আসলে কিন্তু ভয় ধরিয়ে দেওয়ার মতো, তাই না? জামাতের নেতা প্রকাশ্যে এটা বলার পরেই তো বান্দরবন, পটুয়াখালী, বগুড়ায় একের পর এক ঘটনার কথা সামনে আসছে। না, জোর করে ধর্ম পরিবর্তন হচ্ছে এটা বলা হচ্ছে না, কিন্তু ধর্ম পরিবর্তন তো ইতিউতি হচ্ছেই। অন্তত আমাদের হাতে আসা নথিগুলো সেটাই বলছে। এখানেই একটা
ভেবে দেখার বিষয় থাকছে। ওপারে ধর্মীয় মৌলবাদের একটা বেসিক ইন্টেনশন রয়েছে, যা ওই পাকিস্তানি উগ্র মৌলবাদের থেকে খানিকটা আলাদা। বাংলাদেশে এখন যে সংখ্যালঘু নিপীড়ন চলছে, সেই নিপীড়নের উদ্দেশ্য কি জানেন? হিন্দুদের কোনোভাবে দেশ ছাড়া করে সম্পত্তি বা জমি জায়গা ইত্যাদি দখল করে নেওয়া। যদি ধর্ম পরিবর্তন করানো হয় বা কেউ যদি ধর্ম পরিবর্তন করে নেন, তাহলে তো আর তার সম্পত্তি বা জমি জায়গা দখল করার জন্য চাপ দেওয়া যাবে না, যার জমি তারই থাকবে। এইখানটাই পরিস্থিতিটা এইভাবে তৈরি করে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? লোকের তো বেঁচে থাকতে হবে, খেয়ে পড়ে থাকতে হবে। ফলে এই চাপের মুখে যা করার দরকার, বেঁচে থাকার জন্য যা করার দরকার, তারা সেটাই করছেন। এই জন্যই বাংলাদেশের পরবর্তী কার্যকলাপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, খেয়াল রাখতে হবে যে এর ফাঁক গলে আমাদের দেশে, আমাদের রাজ্যে কোথাও গিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা যাতে তৈরি না হয়। চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ইসলামিক স্টেট করা যাচ্ছে না। সারা পৃথিবীর দৃষ্টি এসে পড়ছে এই অমানবিক কাজের বিরুদ্ধে। তখন তারা একটা নতুন উপায় ব্যবহার করছে। সেই উপায়টা হলো আইনের পথ ধরে একদম হলফনামা দিয়ে ইসলামীকরণ করা। মৌলবাদী শক্তি জেগে উঠেছে। ইউনুস গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করছে, একটা সুন্দর থালায় তুলে দিচ্ছে এই ফ্যাসিবাদ অর্গানাইজেশনগুলোকে। আমি বিগত দিনে চিৎকার করেছি, আজকেও বলছি, বাংলাদেশের হিন্দুদের ওপরে দমনপীড়ন হচ্ছে। পাকিস্তানে যেমন কনভার্সন চলছে, বাংলাদেশে এটা হবে, এটা অনেক আগে বলেছিলাম এই কথা, কারণ এটাই মৌলবাদ, মানবতার কলঙ্ক বলে আমি মনে করি। বহু অভিযোগ আসে, ঠিক ভুল সেটা যাচাই করা হয়, যাচাই করা জরুরিও বটে। জবরদস্তি ধর্মান্তকরণের প্রক্রিয়া রাজনৈতিক চাপে অথবা প্রশাসনিক চাপে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে জোর করে ভয় দেখিয়ে ধর্মান্তকরণ বা অন্য ধর্মে গ্রহণ করতে বাধ্য করার প্রচেষ্টা যদি হয়, সেটা যেখানেই হোক, সেটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত নিন্দনীয়। ওই বলে না, বোকা বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু অনেক ভালো। ছোটবেলা ওই প্রবাদ প্রবচন থাকতো না সিলেবাসে, পরীক্ষার জন্য কেউ সেগুলো মুখস্থ করতো, আর কেউ কেউ এই প্রবাদ প্রবচনের মানেটা মনের মধ্যে ঢুকিয়ে নিত। দেখুন, আর একটা জিনিস খেয়াল করে দেখছিলাম, জানেন তো, মানে বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে তার মধ্যে মানে বহু রকম বৈপরীত্যে ভরা। ওই বললাম, এখন জামাত আর বিএনপি তাদের ভাবনা চিন্তা উল্টো পথে অন্তত বিজয় দিবসকে কেন্দ্র করে বইতে শুরু করেছে। দুদলই ওদিকে তারা চাইছেন যে নির্বাচনটা হোক, কিন্তু লক্ষ্য নিজের মতো করে সরকার গড়া। হ্যাঁ, এটা ঘটনা যে অতীতে বিএনপির সরকারে জামাতেরও অংশ ছিল, তাদেরও মন্ত্রী ছিল, কিন্তু এই মানে এটা একটা স্বাভাবিক একটা কারণও আছে। জামাতের বেশ কিছু নেতা যতটা উগ্র কট্টরবাদী মৌলবাদী, তার থেকেও বেশি কট্টরপন্থী বেশ কিছু নেতা আছেন যারা বিএনপির নেতা। তারা এই সুযোগে কিন্তু চালিয়ে ব্যাট করে যাচ্ছেন। জামাত বলুন বা কট্টরপন্থী বিএনপি নেতা, এদের মগজে একটাই টার্গেট, যেভাবে খুশি যেন তেন প্রকারেণ ভারতকে টার্গেট করতে হবে। আর সেটা করতে গিয়ে নিজের দেশের নাগরিকদের কত বড় বিপদের মধ্যে ফেলছেন সেটা নিয়ে তাদের ভাবার সময় নেই। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি হয়। ডাক্তাররা রুগী পাবেন না, হাসবেন না কাঁদবেন বলুন তো? ভারতের ভিসা বন্ধ করে দেওয়া হোক, তাতে নাকি আমাদের ডাক্তারবাবুদের ইনকাম বন্ধ হবে। ওপারে বসে কথাগুলো কে বলছেন? গয়েশ্বর রায়, বিএনপির নেতা। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই নেতারাই ধরুন মন্ত্রী হবেন, দেশ চালাবেন। তাদের দেশ তারা কিভাবে চালাবেন সে তারাই চালান, আমরা ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কিন্তু একটু তলিয়ে ভাবুন তো, বিএনপি মনে প্রাণে চাইছে যাতে আমাদের ডাক্তাররা ভাতে মারে। এবার সেটার জন্য তাদের দেশের রোগীরা, তাদের দেশের মানুষরা চিকিৎসা না পেয়ে মরলে মরুক, এটাই তো বক্তব্য। দেখুন, তারা খুব ভালো করে জানেন যে তাদের এই দাওয়াইয়ে এই দেশের ডাক্তারদের কিছু হবে না, কিন্তু কাদের হবে, কারা বেঘরে মারা পড়বেন
বাংলাদেশি মানুষজন। এবার ওপারে রাজনৈতিক নেতাদের মধ্যে তার মানে এখন এই ধ্বংসাত্মক অনুপ্রেরণার কম্পিটিশন চলছে। হ্যাঁ, ওখানে ধ্বংস, আমাদের এখানে গড়ার জায়গা। আমাদের রাজনীতি কিন্তু ডেভেলপমেন্টের কম্পিটিশনে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশের কাছেই মডেল হয়ে উঠেছে, এর বিকল্প কিছু নেই, অপ্রতিরোধ্য হয়ে গেছে। এবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুপ্রেরণায় দিল্লিতেও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়ে গেল, আজ থেকেই চালু হলো, ঘোষণা আগেই হয়েছিল। আজ থেকে 18 বছরের ওপরে সব মহিলার অ্যাকাউন্টে 1000 টাকা করে ঢুকতে শুরু করলো। আমরা খুব খুশি, যে অত মানুষের হাতে এই টাকা পয়সাগুলো আসে আমরা সত্যিই খুব খুশি হই, কারণ আলটিমেটলি তো এগুলো আমাদেরই টাকা, আমাদের টাকাই তো ঘুরপথে আমাদের কাছে পৌঁছচ্ছে। এর মধ্যে এই যে টাকা রোল করছেন, এর মধ্যে একটা কিন্তু ওই গঠনমূলক চিন্তাভাবনা রয়েছে। আর পড়শি বাংলাদেশ জামাত কট্টরবাদী আর পাকিস্তানি অনুপ্রেরণায় ক্রমশ পিছোচ্ছে, সেখানে এইসব ভেবে কোনো লাভ নেই।